প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুরা, সালোক সংশ্লেষণ এই শব্দটাকে ইংরেজিতে কি বলা হয় আশা করি তোমরা অনেকেই জানো। তো যারা জানো না তারা দেখো, সালোক কথাটার অর্থ হলো আলো সহ, অর্থাৎ আলোর উপস্থিতিতে যে প্রক্রিয়া হয়। তো আলো এর ইংরেজি ফটো, আর সংশ্লেষণ এর ইংরেজি সিনথেসিস। তাহলে সালোক সংশ্লেষণের ইংরেজি হলো ফটোসিনথেসিস। বার্নেস নামে একজন বিজ্ঞানী সর্বপ্রথম ফটোসিনথেসিস শব্দটা ব্যবহার করেন। এখন সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস কি? তাহলে অবশ্যই আলোর উপস্থিতিতে কোনো কিছু সংশ্লেষণ হবে বা তৈরি হবে। কি তৈরি হবে? আমরা সকলেই এই 8-9 থেকেই জেনে এসেছি যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদের খাদ্য তৈরি হবে। কিভাবে? আমরা দেখেছি উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর মাটি থেকে পানি গ্রহণ করে। সেই পানি এবং কার্বন ডাই অক্সাইড সূর্যের আলোর উপস্থিতিতে আর ক্লোরোফিলের সহায়তায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। শর্করা বা গ্লুকোজ এর সংকেত আমরা জানি C6H12O6। সাথে এখানে দেখো 6 অণু কার্বন ডাই অক্সাইড এবং 12 অণু পানি মিলিত হয়, আর এই পাশে 6 অণু পানি উৎপন্ন হয় বা তৈরি হয়, সাথে অক্সিজেন গ্যাস তৈরি হয়। এখন তোমরা বলতে পারো এই পাশে তো 12 অণু পানি আছে, এই পাশে 6 অণু পানি আছে। তো আমরা কেমিস্ট্রিতে রাসায়নিক সমীকরণের সমতাকরণ পড়েছি, সেখানে দেখেছি ডানে বা উৎপাদে 6 অণু এবং বিক্রিয়কে 12 অণু থাকলে ওই পাশে 6 অণু বাদ দিয়ে তাহলে এই পাশে 6 অণু আমরা লিখতে পারি। কিন্তু সেইভাবে সমতার নিয়মটা এখানে খাটবে না, কারণ এই যে 12 অণু পানি, এইটা সবসময় উদ্ভিদ খাদ্য তৈরির জন্য ব্যবহার করে এবং খাদ্য তৈরি শেষ হলে সবসময় 6 অণু পানি উৎপন্ন হয়। তো যেহেতু এইটা ব্যবহৃত পানি আর এইটা নতুন করে উৎপন্ন পানি, সেজন্য দুইটার হিসাব আলাদা হবে, অর্থাৎ আলাদা আলাদা দুইটা লিখতে হবে। তো এইটুকু প্রাসঙ্গিক আলোচনা করে নিলাম। তো এইবার দেখো, এই যে কার্বন ডাই অক্সাইডটা ব্যবহার হচ্ছে, সেই কার্বন ডাই অক্সাইডটা শর্করা তৈরিতে কাজে লাগে। দেখো, কার্বন আর অক্সিজেন, শর্করার জন্য কার্বন আর অক্সিজেন লাগবে। আবার এই যে পানিটা তৈরি হচ্ছে, পানি তৈরি হয় NADPH প্লাস H প্লাস, এইরকম একটা যৌগ আছে, তোমরা এসএসসিতে হয়তো পড়ে এসেছো যে বিজারিত নিকোটিনামাইড এডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট NADPH প্লাস H প্লাস, এইটাকে বলা হয়। তো এইটা তৈরির জন্য দেখো একটা হাইড্রোজেন আয়ন দরকার, অর্থাৎ এটাকে বিজারিত করা দরকার। সেই বিজারিতটা করে হলো পানি, অর্থাৎ এইটা তৈরির জন্য পানি দরকার হয়। আর সূর্যের আলো কেন দরকার হয় এই প্রক্রিয়ায়? এখন এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা তো একটা উদ্ভিদের শারীরতাত্ত্বিক প্রক্রিয়া। তো যে কোনো একটা শারীরতাত্ত্বিক প্রক্রিয়া বা কাজ সম্পাদনের জন্য একটা শক্তি প্রয়োজন। সেই শক্তিটা উদ্ভিদ সূর্যের আলো থেকে পায়, অর্থাৎ সূর্যের আলো থেকে উদ্ভিদ আলোক শক্তি পায়। তো ক্লোরোফিলটা এখানে লাগবে কেন? এই সূর্যের আলোটাকে শোষণ করার জন্যই ক্লোরোফিল লাগে। এখন সূর্যের আলোটা আমরা বলছি যে শক্তি যোগায়, সেই শক্তি দিয়ে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা সম্পন্ন হয়। তো সূর্যের আলো তো তোমার টর্চ লাইটের মতো না যে টর্চ লাইট ফেলে দিলাম সাথে সাথে সূর্যের আলো চলে গেল, উদ্ভিদ ধরে নিল, ধরে খাদ্য তৈরি করে ফেললো। এত কিন্তু সোজা প্রসেস না। আলোক শক্তিটা তো উদ্ভিদ ব্যবহার করতে পারে না। উদ্ভিদ ব্যবহার করতে পারে কোন শক্তি? আমরা জানি রাসায়নিক শক্তি। তাহলে এই আলোক শক্তিটাকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা দরকার। সেই রূপান্তরটা করে হলো ক্লোরোফিল। ক্লোরোফিলই এই আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। এখন রাসায়নিক শক্তিতে কিভাবে রূপান্তরিত করে? ATP এবং NADPH2 এইরকম দুইটা যৌগ তৈরি করে। এই যৌগ দুইটার মধ্যে এই আলোক শক্তিটাকে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এবং এই প্রসেসটার ফলে তাহলে শর্করা তৈরি হয়, পানি তৈরি হয় এবং অক্সিজেন গ্যাস নির্গমন হয়, যে অক্সিজেনটা উদ্ভিদ আবার তার পত্ররন্ধ্রের মাধ্যমে পরিবেশে ছেড়ে দেয়। তাহলে আমরা কি দেখতে পারলাম? সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা, এর সংজ্ঞাটা যদি আমরা বলতে চাই তাহলে বলবো সূর্যের আলোকে ক্লোরোফিল শোষণ করে রাসায়নিক শক্তিতে পরিণত করে, বা ATP এবং NADPH2 তে পরিণত করার মাধ্যমে রাসায়নিক শক্তিতে পরিণত করে। সেই রাসায়নিক শক্তিটা কাজে লাগায়
পানি এবং কার্বন ডাইঅক্সাইড মিলে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, সাথে অক্সিজেন গ্যাস নির্গমন করে। এই টোটাল প্রসেসটাকে তাহলে বলা হয় সালোক সংশ্লেষণ। তো বন্ধুরা, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বোঝার আগে আমাদের কিছু টার্ম জানা প্রয়োজন। তো আজকে ক্লাসে মেইনলি আমরা টার্মগুলো নিয়ে আলোচনা করব এবং এই টার্মগুলো তোমাদের এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্টও। তো প্রথমেই আমরা একটা টার্ম দেখব, সেটা হলো পানির সালোক বিভাজন। সালোক বিভাজন বলতে কি বোঝায়? সালোক মানে আমরা এর আগেও বলেছি যে আলোর উপস্থিতিতে বা আলো সহ কোনো কিছু, তাহলে বলা হয় সালোক। আর বিভাজন মানে হলো ভাঙা বা ভাগ হওয়া, আমরা জানি। তাহলে আলোর উপস্থিতিতে ভাঙাকেই বলা হয় সালোক বিভাজন। তাহলে পানি যখন আলোর উপস্থিতিতে ভেঙে যায় সেটাকে সালোক বিভাজন বলি। তো পানি আলোর উপস্থিতিতে ভেঙে কি হয়? দেখো, পানি ভেঙে হাইড্রোজেন আয়ন তৈরি হয়, সাথে ইলেকট্রন তৈরি হয়, আর তার সাথে অক্সিজেন গ্যাস তৈরি হয়। এই প্রসেসটাকে বলা হয় পানির সালোক বিভাজন বা ফটোলাইসিস। আলোর ইংরেজি হলো ফটো, একটু আগেও বলেছি, আর ভাঙা এর নাম হলো লাইসিস। তাহলে আলোর উপস্থিতিতে ভাঙা বা সালোক বিভাজনকে ফটোলাইসিসও বলা হয়। এরপর আমরা সালোক সংশ্লেষণ কি অঙ্গ দিয়ে হয় বা উদ্ভিদের কোন জায়গাটা দিয়ে হয় সেইটা আমরা জেনে নেই। সালোক সংশ্লেষণ অঙ্গ। সালোক সংশ্লেষণ অঙ্গ উদ্ভিদের কোনটা? আমরা মেইনলি জানি যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যের আলো দরকার হয়। সূর্যের আলো, সূর্যের আলোটা কে গ্রহণ করবে? সূর্যের আলোটা গ্রহণ করবে হলো ক্লোরোফিল। এখন ক্লোরোফিল কোথায় থাকবে? আমরা জানি ক্লোরোফিল থাকে ক্লোরোপ্লাস্টের মধ্যে। আর ক্লোরোপ্লাস্ট থাকে কোথায়? আমরা জানি ক্লোরোপ্লাস্ট থাকে উদ্ভিদের পাতায়। তাহলে আবার এই প্রসেসটা আরেকবার খেয়াল করো, পাতার মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে যেখানে ক্লোরোফিল থাকে, আর ক্লোরোফিলটাই সূর্যের আলোকে শোষণ করে সালোক সংশ্লেষণে সাহায্য করে। তাই পাতাই মেইনলি সালোক সংশ্লেষণের অঙ্গ হিসাবে কাজ করে। এখন অনেক উদ্ভিদ আছে যেটায় ক্লোরোপ্লাস্টই নাই, যেমন নীলাভ সবুজ শৈবাল বা যেটাকে আমরা বলে থাকি সায়ানোব্যাকটেরিয়া। তো এটা যেহেতু নীলাভ সবুজ, সবুজ না, এজন্য এটাই তো ক্লোরোফিল নাই। তো ক্লোরোফিল না থাকলে তাহলে সূর্যের আলোটাকে কে শোষণ করবে? এখন এই সায়ানোব্যাকটেরিয়াতে আমরা জানি ক্লোরোপ্লাস্টের মধ্যে কিছু থাইলাকয়েড থাকে। এরকম যদি ক্লোরোপ্লাস্ট হয়, এখানে অসংখ্য চাকতির মতো থাকে, এগুলোকে বলা হয় থাইলাকয়েড। সায়ানোব্যাকটেরিয়াতে এরকম থাইলাকয়েড থাকে। এই থাইলাকয়েডগুলোর গায়ে কিছু পিগমেন্ট থাকে। এই পিগমেন্টগুলোই সূর্যের আলোকে গ্রহণ করে। আবার লোহিত শৈবাল বা কিছু বাদামি শৈবাল, মানে যেগুলো সবুজ শৈবাল না, সেইগুলোতেও তো তাহলে ক্লোরোপ্লাস্ট থাকবে না। তো সেইগুলোতে কি থাকে? ক্রোমাটোফোর নামে একটা অঙ্গাণু থাকে। এখন এই ক্রোমাটোফোরের মধ্যে কিছু পিগমেন্ট থাকে। এই পিগমেন্টগুলোই সূর্যের আলোকে গ্রহণ করে। তাহলে লোহিত শৈবালে ক্রোমাটোফোরের গায়ে পিগমেন্ট থাকে যেগুলো সূর্যের আলোকে গ্রহণ করে, আর সায়ানোব্যাকটেরিয়া থাইলাকয়েডের মধ্যে পিগমেন্ট থাকে যেগুলো সূর্যের আলোকে গ্রহণ করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পূর্ণ করে। আমরা বলেছিলাম সালোক সংশ্লেষণের অঙ্গ হিসাবে মেইনলি কাজ করে পাতা। এখন পাতায় একটা বিশেষ ধরনের টিস্যু থাকে যেটার নাম হলো মেসোফিল টিস্যু। তো এই মেসোফিল টিস্যুগুলো আমরা জানি অনেকগুলো কোষ মিলে একটা টিস্যু তৈরি হয়। তো মেসোফিল টিস্যুগুলো তৈরি হয় অনেকগুলো প্যারেনকাইমা কোষ মিলে। তো এই মেসোফিল টিস্যুর প্যারেনকাইমা কোষগুলোর মধ্যে দুই ধরনের প্যারেনকাইমা থাকে। একটা হলো প্যালিসেড প্যারেনকাইমা, আর আরেকটা হলো স্পঞ্জি প্যারেনকাইমা। এখন প্যালিসেড প্যারেনকাইমার ক্ষেত্রে তোমরা মনে রাখবে প্যালিসেড প্যারেনকাইমা হলো লম্বা হয়, আর স্পঞ্জি প্যারেনকাইমা হয় গোল। কিভাবে তোমরা মনে রাখতে পারো? আমি একটু টেকনিক বলে দেই। দেখো, মানুষের পা হয় লম্বা, তাই না? পা লম্বা, তো মনে রাখবে পা লম্বা মানে প্যালিসেড লম্বা, বাস। আর তাহলে স্পঞ্জি হবে গোল, বাস, মিটে গেল। তো এখন কোনো কোষ যদি লম্বা হয়, ধরো এটা প্যালিসেড প্যারেনকাইমা আমরা আঁকাচ্ছি, এরকম লম্বা 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 লম্বা, এই একটা লম্বা, এর সাথে আরেকটা লম্বা।
তো যদি এরকম লম্বা লম্বা প্যালিসেড প্যারেনকাইমা হয়, এর মাঝখানে কিন্তু কোনো জায়গার অপচয় হয় না, সবগুলোই দেখো খুবই ঘনভাবে থাকে। তাহলে বোঝা যাচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা থাকে হলো ঘনভাবে বিন্যস্ত, আর স্পঞ্জি প্যারেনকাইমা হয় গোল আকৃতির, অর্থাৎ এইরকম এরকম এরকম গোল গোল থাকে। তো এই ক্ষেত্রে দেখো বেশি কিন্তু ঘন ঘন হয় না, ভিতরে ভিতরে ফাঁকা জায়গা থাকে। তাই স্পঞ্জি প্যারেনকাইমা গুলো মনে রাখবে যে কম ঘন হয়ে থাকে। এখন যদি বেশি ঘন হয় প্যালিসেড প্যারেনকাইমা, তাহলে ক্লোরোপ্লাস্ট অনেক বেশি থাকবে। তাই মনে রাখবে প্যালিসেড প্যারেনকাইমাতে ক্লোরোপ্লাস্ট বেশি থাকে, আর স্পঞ্জি প্যারেনকাইমাতে ক্লোরোপ্লাস্ট কম থাকে। তো বন্ধুরা এই মোটামুটি তাহলে প্যালিসেড প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমা পার্থক্য, এটাও তোমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এবার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য কি কি রঞ্জক পদার্থের দরকার হয় সেটা আমরা একবার দেখে নেই। তো একটু আগে আমরা একবার দেখেছি যে ক্লোরোফিলটাই মেইনলি সূর্যের আলোকে নিজের মধ্যে ধারণ করে এবং সূর্যালোকের শক্তিকে কাজে লাগিয়ে সালোক সংশ্লেষণে সাহায্য করে। তো ক্লোরোফিল ছাড়াও আরও কিছু পিগমেন্ট থাকতে পারে, আমরা সেটাও দেখেছি। তো এখন ক্লোরোফিল এবং পিগমেন্টগুলো সম্পর্কে আমরা আলোচনা করি। প্রথমে তাহলে ক্লোরোফিল সম্পর্কে আলোচনা করি। চলো, ক্লোরোফিল দুই রকম থাকে, একটা হলো ক্লোরোফিল এ আর আরেকটা হলো ক্লোরোফিল বি। তো ক্লোরোফিল এটা কিরকম, আমরা সবাই জানি যে ক্লোরোফিল হয় সবুজ রঙের, সবুজ রঙের। তো দুইটাই তো সবুজ, দুইটাই সবুজ, কিন্তু দুইটার মধ্যে তাহলে পার্থক্য কেন? কারণ দুইটার কোনোটাই পিওর সবুজ না। ক্লোরোফিল এ হয় হলদে সবুজ, ক্লোরোফিল বি হয় নীলাভ সবুজ। তো এদের মধ্যে আর কি পার্থক্য আছে? আমরা জানি আলোর কিছু নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য থাকে, যেমন 390 থেকে 760 ন্যানোমিটার পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্যের আলো আমরা চোখে দেখতে পাই। এর মধ্যে 390 ন্যানোমিটারের যে আলো সেটা হলো বেগুনি, তারপর 390 এর চেয়ে কম ন্যানোমিটার যেগুলো ধরো 300 ন্যানোমিটার, সেটার নাম হলো অতি বেগুনি। এরকম এক একটা আলাদা আলাদা রেঞ্জ আছে। তো এই রেঞ্জগুলোর মধ্যে ক্লোরোফিল এটা 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো বেশি শোষণ করে, আর ক্লোরোফিল বি 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো বেশি শোষণ করে। আবারও বলছি, ক্লোরোফিল এ 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে, ক্লোরোফিল বি 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো মেইনলি শোষণ করে। এখন ক্লোরোফিল এর সংকেত এবং ক্লোরোফিল বি এর কিছু সংকেত আছে, সেটাও যাতে সহজে মনে রাখতে পারো সে উপায়টা বলে দেই। তো ক্লোরোফিলের কাজ কি? শর্করা তৈরিতে সাহায্য করা। শর্করা মানে হলো গ্লুকোজ। দেখো শর্করার সংকেত হয় এইরকম, একটা কার্বন থাকে, হাইড্রোজেন থাকে, অক্সিজেন থাকে। তো শর্করা তৈরি করতে হলে অবশ্যই তাহলে ক্লোরোফিলের মধ্যেও কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকতে হবে। তাহলে ক্লোরোফিলের সংকেতেও কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে, অক্সিজেন থাকবে। ক্লোরোফিল বি এর সংকেতেও কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে, অক্সিজেন থাকবে। আর আমরা জানি যে ক্লোরোফিল সংশ্লেষণের জন্য নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়ামের দরকার হয়, তাহলে নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়ামও থাকবে। তো এখন কি পরিমাণে থাকবে? দেখো কার্বন থাকবে এখানেও 55টা, এখানেও 55টা। হাইড্রোজেন আর অক্সিজেনটা আমি পরে লিখছি। নাইট্রোজেন থাকবে 4টা, এখানেও 4টা, ম্যাগনেসিয়াম 1টা, এখানেও 1টা। এখন হাইড্রোজেনের ক্ষেত্রে মনে রাখবা, ক্লোরোফিল এ এর ক্ষেত্রে হাইড্রোজেন থাকবে 72টা, অক্সিজেন থাকবে 5টা। আর ক্লোরোফিল বি এর ক্ষেত্রে হাইড্রোজেন কমে 2টা কম থাকবে 70টা, কিন্তু অক্সিজেন একটা বেশি থাকবে 6টা। ক্লোরোফিল ছাড়াও আরও কিছু রঞ্জক পদার্থ থাকতে পারে, কি কি আমরা একটু দেখি। ক্লোরোফিল ছাড়া আর যেসব রঞ্জক পদার্থ থাকে সেগুলোকে মেইনলি বলা হয় ক্যারোটিনয়েডস। এখন ক্যারোটিনয়েডস এর মধ্যে কিছু রঞ্জক পদার্থ থাকে, যেমন ক্যারোটিন থাকে, জ্যান্থোফিল থাকে, ফাইকোবিলিনসও থাকে। ক্যারোটিনের সংকেত আছে, ক্যারোটিন, জ্যান্থোফিল এইগুলো যেহেতু শর্করা তৈরিতেই সাহায্য করে, সালোক সংশ্লেষণের জন্য একটা পিগমেন্ট, তাই এইগুলোতে অবশ্য CH4 থাকবে, মনে রাখবে CH4 থাকবে। তো এই ক্ষেত্রে কি হবে? 40, এটা 56, এটাও 40, 56। পার্থক্য হলো ক্যারোটিনের ক্ষেত্রে O2 থাকবে, জ্যান্থোফিলের ক্ষেত্রে O2 থাকবে না, অর্থাৎ একটা অক্সিজেন থাকবে। এখন ক্যারোটিনের বর্ণ কি হয়? কমলা।
জ্যান্থোফিলের বর্ণ হয় হলুদ, ক্যারোটিন কমলা, জ্যান্থোফিল হলুদ। কিভাবে মনে রাখবে? ক্যারোটিন আসছে ক্যারোট থেকে, ক্যারোট কি? কমলা, তাহলে ক্যারোটিন হবে কমলা আর জ্যান্থোফিল হবে হলুদ। এখন ফাইকোবিলিনস সম্পর্কে আমরা একটু আলোচনা করি। ফাইকোবিলিনস দুই রকম হতে পারে, একটা হলো ফাইকোসায়ানিন আর আরেকটা হলো ফাইকোইরিথ্রিন। এদের বর্ণ কিরকম এইটাও মনে রাখার জন্য আমি শিখিয়ে দিই। আমি সবসময় চেষ্টা করি তোমরা যাতে মনে রাখতে পারো কিভাবে, সেইভাবে সহজ করে বোঝানোর জন্য। তো দেখো, ফাইকোসায়ানিন, যেহেতু নিন কথাটা আছে নিনের সাথে মিলায়, তাহলে মনে রাখবে ফাইকোসায়ানিন হবে নিন। আর এরিথ্রিন, রিথ থেকে মনে রাখবে এটা আসছে রেড থেকে, তাহলে ফাইকোসায়ানিন হবে ফাইকোএরিথ্রিন হবে লাল। তো বন্ধুরা, তাহলে দেখো আমরা এতক্ষণ এই সবগুলো সম্পর্কে আলোচনা করেছি, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল, ফাইকোসায়ানিন, ফাইকোএরিথ্রিন। তো এর মধ্যে ক্লোরোফিল এ এইটাকে বলা হয় অ্যান্টেনা পিগমেন্ট বা অ্যান্টেনা রঞ্জক। আমরা জানি পিগমেন্ট মানেই রঞ্জক, তো এটাকে বলা হয় অ্যান্টেনা পিগমেন্ট বা প্রধান পিগমেন্ট। তো প্রধান পিগমেন্ট বলার কারণ কি? কারণ ক্লোরোফিল এ যে আলোটা শোষণ করে সেই আলোটাই শুধুমাত্র সালোক সংশ্লেষণে ব্যবহৃত হয়, বা ক্লোরোফিল এ যে শক্তিটা শোষণ করে সেই শক্তিটাই শুধুমাত্র সালোক সংশ্লেষণে সরাসরি কাজে লাগে। এই জন্য ক্লোরোফিল এটাকেই বলা হয় প্রধান পিগমেন্ট। তাহলে এই যে যে পিগমেন্টগুলো আমরা এতক্ষণ দেখেছি, এইগুলোর শক্তি কি তাহলে সালোক সংশ্লেষণে কাজে লাগে না? হ্যাঁ, অবশ্যই লাগে। তো এইগুলো কি করে? এইগুলো শক্তি সরাসরি সালোক সংশ্লেষণে ব্যবহার করতে পারে না। এইগুলো আগে ক্লোরোফিল এ কে শক্তি দেয়, তারপর ক্লোরোফিল এ এদের শক্তি নিয়ে সালোক সংশ্লেষণে ব্যবহার করে, অর্থাৎ ক্লোরোফিল এর মাধ্যমে এরা ব্যবহার করে। ক্লোরোফিল এ কে তাহলে সাহায্য করাটাই মেইনলি এদের কাজ। এজন্য এই পিগমেন্টগুলোকে বলা হয় সাহায্যকারী পিগমেন্ট। এখন সূর্যের আলো থেকে যতখানি শক্তি আসে উদ্ভিদের দেহে সবকিছুই কি ব্যবহৃত হয়? না, সবটুকু ব্যবহার হয় না। 83% মাত্র ক্লোরোফিল বা পিগমেন্টগুলো শোষণ করতে পারে, আর বাকি যে 17% থাকে তার মধ্যে 12% আবার প্রতিফলিত হয়ে বায়ুমণ্ডলে চলে যায়, আর বাকি থাকলো 5%, সেই 5% মাটির নিচে বা ভূগর্ভে চলে যায় বা বিলীন হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের লেকচারটা এই পর্যন্তই। আশা করি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে এবং পরবর্তী লেকচারটা দেখবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।